This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় উত্তাল বাংলাদেশ, অসাধ্য সাধন সাধুর। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালের পর্দায় চিন্ময় কৃষ্ণ দাস। তিনি এই মুহূর্তে শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশ তো বটেই, গোটা বিশ্বে একটি আলোচিত নাম। তার কারণ বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার গতকাল অর্থাৎ সোমবার তাকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, দেশদ্রোহিতার ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযোগটি এইরকম যে চিন্ময় কৃষ্ণ দাসের উপস্থিতিতে আয়োজিত একটি সভাতে বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে ইসকনের পতাকা টাঙানো হয়েছিল। এই অভিযোগ যদি সত্য হয়ে থাকে তাহলে সেটি গর্হিত কাজ। জাতীয় পতাকার ওপরে অন্য কোনো পতাকা থাকতে পারে না। কিন্তু এই অভিযোগের তদন্তের জন্য কাউকে হেফাজতে নেওয়ার প্রয়োজন আছে কিনা এটাও গুরুতর প্রশ্ন, এবং এটি একটি মানবাধিকার হরণের গুরুতর অভিযোগ, যে কারণে আন্তর্জাতিক একাধিক সংগঠন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে সরব হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রক তাদের প্রতিক্রিয়া দিয়েছে। তারা বলেছে যে চিন্ময় কৃষ্ণ দাসের এই গ্রেপ্তারি এটা অত্যন্ত গর্হিত কাজ, এবং বাংলাদেশ সরকারের কাছে তারা আর্জি জানিয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপরে যে নিপীড়ন নির্যাতনের ঘটনাগুলি ঘটছে সেগুলি যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেগুলি বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্য হলো যে বাংলাদেশে এই ঘটনাগুলি ঘটেই চলেছে। ফলে বাংলাদেশ শিরোনামে সংখ্যালঘু নিপীড়নের কারণে, আবার বাংলাদেশ শিরোনামে এই কারণে যে সংখ্যালঘুরা সেখানে জোটবদ্ধ হয়ে একেবারে ঐক্যবদ্ধভাবে তারা যে লড়াইটি করছে সেই লড়াইটির নজির কিন্তু বাংলাদেশের স্বাধীনতার এই 53-54 বছরে আর কখনো অতীতে নেই। কখনো একজন সাধুকে গ্রেপ্তার করতে হয়নি প্রশাসনকে। তার কারণ ওখানে সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দুরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এই নিপীড়ন নির্যাতন এবং ইউনূস সরকারের অপশাসনের বিরুদ্ধে, এটা নজিরবিহীন। ফলে একই সঙ্গে ওখানে যেমন সংখ্যালঘুরা নির্যাতিত, তেমনি একই সঙ্গে খবরের শিরোনাম হচ্ছে সংখ্যালঘুদের জোটবদ্ধ প্রতিবাদ। যে প্রতিবাদের নজির গতকাল দেখা গিয়েছে চট্টগ্রাম বন্দরনগরী এবং রাজধানী ঢাকাতে। আজকে চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের আদালত জামিন দেয়নি, তারপরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। কিন্তু প্রায় 2.5 ঘন্টা প্রিজন ভ্যান আদালত চত্বর থেকে বেরোতে পারেনি, কারণ সনাতনীরা তারা ওইখানে প্রিজন ভ্যান ঘিরে রেখে তারা এই সাধুর মুক্তির দাবি করেছেন। এখন এই সাধুকে নিয়ে কেন এত আলোচনা, কেন এত বিতর্ক? আমি যে কথা আপনাদের বলছিলাম যে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন বা এই উপমহাদেশে ভারতেও ঘটনা আছে, পাকিস্তানেও এই অভিযোগ আছে, বার্মাতে আছে। সংখ্যালঘুরা পৃথিবীর প্রায় সব দেশেই নির্যাতন নিপীড়নের শিকার। কিন্তু বাংলাদেশে যে ধারাবাহিকভাবে ঘটনাগুলি ঘটছে এবং বিশেষ করে 5 আগস্টের পর যে ঘটনাগুলি ঘটেছে, তাতে মনে হচ্ছে যেন যে বাংলাদেশে সংখ্যালঘুরাই গত 15 বছর সরকার চালিয়েছে। অতএব শেখ হাসিনাকে যেমন উৎখাত করা হয়েছে তেমনি সংখ্যালঘুদেরও উৎখাত করা হোক। তারা সংখ্যায় 7%। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে মনে হচ্ছে যে বাংলাদেশে 93% হচ্ছে সংখ্যালঘুরা, কারণ তারা এইরকম একটা প্রতিবাদ প্রতিরোধ সেখানে গড়ে তুলতে পেরেছে, যা নজিরবিহীন, যা এই উপমহাদেশে সব সংখ্যালঘুকে মনোবল যোগাচ্ছে যে প্রতিবাদ করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। গতকাল ঢাকার শাহবাগ হচ্ছে একটি প্রতিবাদ ক্ষেত্র। সেই শাহবাগে যে বিপুল সংখ্যায় মানুষ জড়ো হয়েছিলেন, তাদের উপরে আক্রমণ করা হয়েছে। বিএনপি সমর্থক, জামাতে ইসলামী সমর্থকেরা তারা আক্রমণ করেছে। কিন্তু সেই আক্রমণ যেমন একদিকে বাংলাদেশে গা সওয়া ঘটনা বা চোখ সওয়া ঘটনা হয়ে গিয়েছে, একই সঙ্গে যেটি অবাক করেছে সেটি হচ্ছে পুলিশ প্রশাসনের নীরবতা। এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী প্রায় 1.5 মাস হতে চলো তারা ময়দানে আছে। এমন কোনো ঘটনায় পুলিশ একা যায় না, কারণ এখন সেনাবাহিনী পুলিশের নিরাপত্তার দায়িত্ব পালন করছে। তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে খোদ রাজধানীতে সংখ্যালঘুদের জমায়েতের উপর আক্রমণ হলো। 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগ এবং তারপর থেকে 5 আগস্ট রাত থেকে 2টি ঘটনা ঘটেছে। এক হচ্ছে আওয়ামী লীগের পার্টি অফিস, আওয়ামী লীগের নেতাদের উপরে আক্রমণ, শেখ মুজিবের মূর্তি ভাঙা, শেখ হাসিনার ছবি পুড়িয়ে দেওয়া, মানে আওয়ামী লীগের অফিস কাছারি পুড়িয়ে দেওয়া, শেখ মুজিবের বাসস্থানের উপর আক্রমণ, এগুলি যেমন ঘটেছে তেমনি একই সঙ্গে সংগঠিতভাবে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের আক্রমণ করা হয়েছে। এবং এমন একটা মানে ধারণা তৈরি করা হয়েছে, একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে সংখ্যালঘুরা শেখ হাসিনাকে প্রোটেকশন দিয়ে রেখেছিলেন। বাস্তবে তার কোনো নজির নেই। কিন্তু এই সুযোগে অর্থাৎ আওয়ামী লীগ তারাও
হাসিনার লোকেদের তারাও এই সুযোগে সংখ্যালঘু মুক্ত করার একটা অভিযান কিন্তু বাংলাদেশে চলেছে। বাংলাদেশের একটি সবচেয়ে বড় প্রতিষ্ঠান যারা সংখ্যালঘুদের জন্য লড়াই করে সেই 1988 সাল থেকে, সেটি হচ্ছে বাংলাদেশ হিন্দু ঐক্য খ্রিস্টান ঐক্য পরিষদ। এই ঐক্য পরিষদ তারা হিসাব দিয়ে দেখিয়েছে যে 5 আগস্ট থেকে 20 আগস্ট এই 15 দিনের মধ্যে বাংলাদেশে 2010টি ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের উপর আক্রমণের। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে 5 আগস্টের পর কয়েক হাজার সংখ্যালঘু মানুষ তারা সীমান্তে জড়ো হয়েছিলেন, যে দেশে তারা থাকতে পারছেন না, তাদের অস্তিত্ব চরম সংকটের মুখে পড়েছে, ফলে তারা দেশত্যাগ করতে চাইছিলেন। কিন্তু আবার একই সঙ্গে এটা ঠিক যে সংখ্যালঘু নেতৃত্ব তাদের অভয় দিয়েছেন, তারা বলেছেন মাতৃভূমি ছেড়ে যাবেন না, শেষ রক্তবিন্দু থাকতে প্রাণ থাকতে মাতৃভূমিতে থাকবেন, সবাই আমরা মিলে লড়াই করব। এখনো পর্যন্ত সেই লড়াই কিন্তু ঐক্যবদ্ধভাবে সেই লড়াই হচ্ছে, এবং তারই মুখ হচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস। ইনি সাংগঠনিকভাবে ইসকনের একজন সাধু, কিন্তু যে আন্দোলনটা যে লড়াইটা তিনি করছেন সেখানে কিন্তু ইসকনের সরাসরি কোনো সম্পর্ক নেই, সে কথা ইসকন বিবৃতি দিয়ে জানিয়েছে। যে কথা বলছিলাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা এবার অনেক বেশি প্রতিবাদ প্রতিরোধের ময়দানে আছে, ফলে তাদের ওপর আক্রমণ নিপীড়নের ঘটনাও বিরাটভাবে ঘটছে। আওয়ামী লীগকে খেদানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশে যে সংখ্যালঘু নিপীড়নটা শুরু হয়েছে তার পেছনে একটা অন্য ডিজাইন আছে। সেটি হচ্ছে যে ওখানে ইসলামিক বেশ কিছু গোষ্ঠী আছে যারা সেখানে ইরানের মতো একটি ইসলামিক বিপ্লব চায়। তারা চায় যে সেখানে একটা শরীয়তি আইনি ব্যবস্থা কায়েম হওয়া। তারা মনে করছে যে এই পর্যায়ে দেশকে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে সংখ্যালঘুরা। বিশেষ করে আমরা গত অক্টোবর মাসে দেখেছি যে চট্টগ্রামে কিভাবে বৌদ্ধদের উপর নিপীড়ন নির্যাতন ঘটানো হয়েছে, এবং সেখানে সেনাবাহিনীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এই অক্টোবর মাসে বৌদ্ধদের সবচেয়ে বড় যে উৎসব কঠিন চিবর দান, সেই অনুষ্ঠান তারা এবার বয়কট করেছেন এই জন্য যে ওই সময় অক্টোবর মাসে পার্বত্য চট্টগ্রামে যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল। কোনো বহিরাগত পর্যটক বা বাইরের কারো ওখানে প্রবেশ নিষেধ করা হয় পুরো 1 মাস ধরে। ফলে বৌদ্ধদের উৎসবের উপর এইভাবে আঘাত করা হয়েছে। আমরা দেখেছি যে ওখানে দুর্গাপুজোর সময় কিভাবে পুজোর বিঘ্ন ঘটানোর চেষ্টা হয়েছে। এই সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ একেবারে আন্তর্জাতিক ক্ষেত্রে আগস্ট মাসে যেমন ছিল যে হাসিনা খেদাও আন্দোলন, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ হচ্ছে যে সেখানে একটা মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু। দুর্ভাগ্যের হচ্ছে যে সংখ্যাগুরুদের যে বিরুদ্ধে যে নিপীড়ন নির্যাতনের অভিযোগগুলি, সেগুলোকে প্রথম থেকেই লঘু করে দেখার চেষ্টা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ ইউনূস গত রবিবার দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন সংখ্যালঘুদের ওপর কিছু আক্রমণের ঘটনা ঘটেছে, কিন্তু যতটা বলা হচ্ছে ততটা কিছু নয়। তিনি অনেক দিন ধরে এটা বলার চেষ্টা করছেন যে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনাগুলি অতিরঞ্জিত, এবং একই সঙ্গে তিনি এখানে কোনো ধর্মীয় বিষয় টানছেন না। তিনি বলছেন এটা রাজনৈতিক, অর্থাৎ সংখ্যালঘুরা ওইখানে আওয়ামী লীগকে প্রোটেকশন দিত, আওয়ামী লীগকে তারা ভোট দিত, ফলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে জাগরণ তৈরি হয়েছে তার শিকার হচ্ছেন সংখ্যালঘুরা। সংখ্যালঘুরা যদি সত্যি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে তারা আওয়ামী লীগকে ভোট দিত, তাহলে বিএনপি, জামাতে ইসলামী এবং আরো রাজনৈতিক দলগুলিকে জবাব দিতে হবে কেন তারা সংখ্যালঘুদের মন জয় করতে পারেনি। কিন্তু সে আলোচনায় কিন্তু কেউ যাচ্ছেন না। দুর্ভাগ্যের হচ্ছে যে বাংলাদেশে অন্য রাজনৈতিক দলগুলি যারা সংখ্যালঘুদের ব্যাপারে একটা কঠিন অবস্থান নিতে পারতেন সরকারের বিরুদ্ধে, তারাও সেটা নিচ্ছেন না। আওয়ামী লীগ এই মুহূর্তে দেশে দুর্বল, শেখ হাসিনা ভারতে আছেন। আওয়ামী লীগ নেতৃত্ব তাদের যে বিবৃতিগুলি দিচ্ছেন তার মধ্যে সংখ্যালঘু নিপীড়নের ইস্যুটাকে তারা খুব বড় করে ধরেছেন, এবং আন্তর্জাতিক দুনিয়াতে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে হিন্দু নিপীড়ন, সংখ্যালঘু নিপীড়ন, এই ঘটনাগুলি আওয়ামী লীগ নেতৃত্ব খুব বড় করে প্রচারও করছেন। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নির্বাচনের ঠিক আগে তিনি বলেছিলেন বাইডেনের উদ্দেশ্যে যে আমি যদি প্রেসিডেন্ট পদে থাকতাম তাহলে বাংলাদেশে এই নিপীড়ন নির্যাতন হিন্দুদের উপর আমি হতে দিতাম না। ডোনাল্ড ট্রাম্প সরকারিভাবে আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন জানুয়ারি মাসে। মনে করা হচ্ছে যে তার আগেই বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন নির্যাতনটাকে একটা চরম মাত্রায় নিয়ে গিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা ইউনূস সরকার নিয়েছে, যে কারণে প্রধান উপদেষ্টা স্বয়ং অভিযোগগুলির কগনিজেন্স নিচ্ছেন না। তিনি বলছেন এগুলো অতিরঞ্জিত। তার ফলে যে অংশটি সংখ্যালঘুদের এই যে প্রতিবাদ আন্দোলনকেও সহ্য করতে পারছে না, তারা একটা বড় ভয়েস পেয়ে যাচ্ছে, তারা একটা বড় যুক্তি পেয়ে যাচ্ছে, এবং বলার চেষ্টা হচ্ছে সংখ্যালঘুদের প্রতিবাদটাকে বলা হচ্ছে দেশদ্রোহিতা।
আমি গোড়াতেই আপনাদের বলেছিলাম যে জাতীয় পতাকার ঊর্ধ্বে কিছু নয়। যদি জাতীয় পতাকার ঊর্ধ্বে কোনো সংগঠনের পতাকা থেকে থাকে তাহলে সেটা ভুল হয়ে থাকলে ক্ষমা চাওয়া উচিত, মার্জনা চাওয়া উচিত, এবং ভুল স্বীকার করা উচিত বীর দর্পে, যে দেশ আগে, তারপর সংগঠন, তারপর ধর্ম। কিন্তু বাংলাদেশে যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের সংবিধানে যে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে এখনো পর্যন্ত তাকে কেউ কোনো রকম গ্রাহ্যের মধ্যে নিচ্ছেন না। দুর্ভাগ্যের রাষ্ট্রপ্রধান নিজেই এই ব্যাপারে কার্যত একটা নেতৃত্বের জায়গায় এসেছেন যে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনাটাকে তিনি লঘু করে দেখাচ্ছেন। কিন্তু আবার আমি বলি যে বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা ঘটছে, সেটি হচ্ছে নিপীড়নে, সংখ্যালঘুদের উপর নিপীড়নে যেমন মাত্রা ছাড়িয়েছে, নজির ছাড়িয়েছে, তেমনি নজিরবিহীন প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছেন, যার মুখ হয়ে উঠেছেন একজন সাধু। বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ, তার যিনি সাধারণ সভাপতি দীর্ঘদিনের রানা দাশগুপ্ত, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং একজন নামী ব্যারিস্টার। তার বিরুদ্ধে দুটি মামলা দেওয়া হয়েছে, খুনের মিথ্যা মামলা। 88 বছরের বৃদ্ধ, তিনি চট্টগ্রামে থাকেন, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ঢাকার যাত্রাবাড়িতে তিনি দুটি খুনের মামলাতে, তিনি দুটি খুনের ঘটনায় যুক্ত। ফলে হিন্দু ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যে প্রতিবাদ প্রতিরোধটা ছিল, প্রথমে সেটাকে নষ্ট করার জন্য রানা দাশগুপ্তর নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। এরপরে যে হিন্দু জাগরণ ঐক্য মঞ্চ তৈরি হয়েছে, সেই ঐক্য মঞ্চের সভা সমিতিগুলোকে প্রবলভাবে আক্রমণ করা হচ্ছে। দুদিন আগেই একটা বড় সমাবেশ তারা করেছে। তার আগে চট্টগ্রামের যে সমাবেশে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠেছে, সেই সমাবেশটি কিন্তু ছিল নজিরবিহীন। এত সমাবেশ, এত মানুষের ভিড় অতীতে বাংলাদেশের সংখ্যালঘুদের কোনো সমাবেশে দেখা যায়নি। ফলে বোঝাই যাচ্ছে যে তারা তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছেন। এবং এই লড়াইতে দেখা যাচ্ছে যে গোটা বিশ্বের বিভিন্ন অংশের মানুষ, মার্কিন পররাষ্ট্র দপ্তর, তারা বিভিন্ন সময়তে এই ঘটনাগুলি নিয়ে নিন্দা করেছে, বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতে বলেছে। আরো অনেক সংগঠন, তারা মানবাধিকার সংগঠন যারা বিশ্বব্যাপী কাজ করে, তারা বারে বারে বলছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার হরণ করা হচ্ছে, তাদের ধর্মাচরণের অধিকার হরণ করা হচ্ছে, তাদের ঘরবাড়ি লুট করা হচ্ছে, নারীরা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। এই সমস্ত বিষয়ে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতে হবে। কিন্তু দুর্ভাগ্যের হচ্ছে যে কথা আমি আবারও বলছি, এটাই সবচেয়ে বড় সমস্যার মূলে, যে সরকার প্রশাসন যাদের আশ্রয়দাতার ভূমিকা নেওয়ার কথা, যাদের এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, তারা এমনভাবে ন্যারেটিভ সাজাচ্ছেন যে দুর্বৃত্তরা আরো বেশি করে সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতনের ঘটনা ঘটাচ্ছে। কিন্তু আমি শেষ করতে চাই এই কথা বলে যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তাদের কিন্তু এখন ঐতিহাসিক কর্তব্য পালনের সময় এসছে। তার কারণ বাংলাদেশ যদি সংখ্যালঘু শূন্য হয়ে যায়, তার পরিণতি কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য ভালো হবে না। উদাহরণ আফগানিস্তান, সিরিয়া এবং ইরান। আপনারা সবাই জানেন যে গত বছর ইরানের রাস্তা থেকে যে নারীকে তুলে নিয়ে গিয়ে 20 বছরের যে তরুণীকে অত্যাচার করে হত্যা করা হয়েছিল, তার পোশাক বিধি নিয়ে আর্মি এবং ইরানের পুলিশ প্রশ্ন তুলেছিল। বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু ইসলামপন্থীরা, উগ্র ইসলামপন্থীরা এইভাবেই ইসলামকে বিকৃত করে একটা নতুন জীবনধারা তারা কায়েম করার চেষ্টা করছে। তারা বাংলাদেশে চাইছে যে এখানেও ইরানের ধাঁচে একটা ধর্মীয় সাংস্কৃতিক বিপ্লব হোক, যেখানে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না। এই পরিস্থিতি আমি বিশ্বাস করি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের 90% এই পরিস্থিতি চান না। তারা সুস্থ জীবন চান, তারা একটি স্বাধীন, সবল, স্বাবলম্বী দেশ চান এবং দেশের কল্যাণ চান। ফলে আজ যখন বাংলাদেশের সংখ্যালঘুরা নিপীড়িত, শোষিত, নিপীড়িত, তখন তাদের পাশে দাঁড়ানোর ঐতিহাসিক কর্তব্য কিন্তু সংখ্যাগুরুদের। একথাও বলবো, এই কর্তব্য ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদেরও এদেশের সংখ্যালঘুদের পাশে বুকে বুক ঠেকিয়ে তাদের রক্ষা করা। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।